আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। পুষ্প লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিও শুরুতে সবাইকে জানাচ্ছি জুম্মা মোবারক। আজকে আপনাদের সাথে শুক্রবারের ব্লগ শেয়ার করব। শুক্রবারের দিনটা স্পেশাল করার জন্য সংসারের কাজগুলো সকাল সকাল শুরু করে দিয়েছি আর ভিডিওটা সেখান থেকেই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি বরাবরের মতোই আমার ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। একটা ভিডিও বানাতে গেলে অনেক পরিশ্রম, সেজন্য কিন্তু ভিডিও দিতেও অনেক লেট হয়ে যায়। আমার 3 ছেলেরই একসাথে পরীক্ষা চলছে। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আপনারা অনেকেই ভিডিও দেখেন, লাইক দিতে চান না। যদি ভিডিও দেখে ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন। আসলে যারা ভিডিও বানায় সবাই কেন লাইক চায়, আপনাদের একটা লাইক ভিডিওটা কিন্তু আরো অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করে। আমরা যখন কষ্ট করে একটা ভিডিও বানাই আর আপনাদের লাইকের কারণে এটা আরো অনেকের কাছে পৌঁছায়, মানে ভালো একটা ভিউ হয়, তখন কিন্তু কাজের একটা সার্থকতা আসে। সেই জন্যই কিন্তু সবাই আপনাদের কাছে একটা লাইক চাই। জানি যারা ভালোবাসেন তাদের বলার কোনো প্রয়োজন পড়ে না, এমনিতেই দেই। আর যারা দিবে না তাদের হাজার বললেও কোনো কাজ হবে না। যাই হোক, এখন ভিডিও নিয়ে কথা বলি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি। নর্মালি কিন্তু শুক্রবারের দিনটা লেট করে ওঠা হয়, কারণ সপ্তাহের অন্যান্য দিন যখন বাচ্চাদের স্কুল নিয়ে অনেক বেশি প্রেসারে থাকি, ঘুম হয় না, তখন মনে হয় যে শুক্র শনি আসলে একটু ঘুমাই, নিজেকে একটু রেস্ট দেই। আজকে কিন্তু সকালবেলায় উঠেছি, কারণ আমি চাই না শুক্রবারের দিনটা নষ্ট হয়ে যাক। আমি দেখেছি 1 ঘন্টা যদি ঘুমাই আমার কাজে 3 ঘন্টা লেট হয়ে যায়। আমিও ঘুম থেকে উঠি, তখন আমার বাচ্চারাও উঠে, ওদের নাস্তা খাওয়ানো, আমার নিজের নাস্তা খাওয়া, সেই সাথে সংসারের কাজ, রান্না বান্না, নামাজ পড়া কোনোটা নির্দিষ্ট সময়ে করা যায় না। তাই আজকে ভাবলাম সকাল সকাল কাজ করব আর সময়ের সাথে সাথে সব কাজ শেষ করব এবং গুছিয়ে কাজ করব। একটা জিনিস খেয়াল করেছি, সকালবেলা ঘুম থেকে উঠলে মনটা একদম সতেজ থাকে, চারপাশটা একদম স্নিগ্ধময় মনে হয়, ফ্রেশ ফ্রেশ মনে হয়। সকালে নরম আলো আর হালকা বাতাসে ঘরটা গুছাতেও খুব ভালো লাগে, কাজও দ্রুত হয়ে যায়। দিনের শুরুতে কাজগুলো শেষ করে ফেলতে পারলে বাকি সময়টা পরিবারকে দেওয়া যায়, এটাই কিন্তু সকালবেলার সবচেয়ে বড় বরকত। সকালবেলা ঘুম থেকে উঠলে মাথা ঠান্ডা রেখে সব সিদ্ধান্ত নেওয়া যায়। আমি চেষ্টা করছি আমার বাচ্চারা ঘুম থেকে ওঠার আগে ঘরের যত কাজ আছে সবগুলো গুছিয়ে ফেলার। সকালে উঠলে ইবাদত, দোয়া সবকিছুতেই মনোযোগ থাকে, আল্লাহর রহমতও অনেক বেশি অনুভব করা যায়। আমি আমার জীবনে কিছু পরিবর্তন আনতে চাই। আমি চাই আমার জীবনটা আরো সুন্দর হোক, মন থেকে চাই। এই লেট করে ঘুমানো, লেট করে ঘুম থেকে উঠা, সকালটা কিন্তু এই ঘুমে ঘুমে হারিয়ে যায়। আমার হাজবেন্ড আমাকে একটা কথা সব সময় বলে যে তাড়াতাড়ি বাচ্চাদের নিয়ে ঘুমিয়ে যেও, তাহলে তাড়াতাড়ি উঠতে পারবে। কথাটা যে আমার জন্য কতটা উপকারী আমি ঠিকই বুঝতে পারি। আমিও চাচ্ছি আস্তে আস্তে সবকিছু চেঞ্জ করে বাচ্চাদের সহকারে তাড়াতাড়ি ঘুমানো, সকালবেলা ওঠা। সকালবেলা উঠলে যেমন ফজরের নামাজটা পড়া যায়, সুন্দর একটা সকাল দেখা যায় এবং তাড়াতাড়ি সংসারের কাজগুলো শেষ করা যায়। কাজের শেষে বাচ্চাদের সময় দেওয়া, নিজেকে একটা সময় দেওয়া, সেটাও কিন্তু হয়ে ওঠে। ধরেন শুক্রবারের দিনের একটা উদাহরণ আমি আপনাদের দিই। আমি যদি 10টায় ঘুম থেকে উঠতাম তাহলে আমার ফ্রেশ হতে হতে আধা ঘন্টা লেগে যেত। তারপর আমার ছেলে মেয়ে উঠতো, ওদেরকে নাস্তা খাওয়াতাম, নিজে নাস্তা খেতাম, তাহলে আমার মিনিমাম 12টা বেজেই যেত। তারপর রান্না বান্নার একটা আয়োজন করা, ঘর গোছানো, মানে একটা চাপের মধ্যে থেকে কিন্তু সব কাজ করতে হয়। যারা আমার কাজগুলো ফলো করেন, আমার কাজগুলো দেখে কাজ করেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, কাজ যদি দ্রুত করতে চান আর গুছিয়ে করতে চান, সংসারটাকে যদি সুন্দর করতে চান, সকাল থেকে সংসারের কাজগুলো শুরু করুন। এখন যেহেতু ছোট দিন, চেষ্টা করবেন সকাল সকাল কাজ শুরু করার, তাহলে দেখবেন আপনি 12টা 1টার ভিতরে সব কাজ সুন্দর করে গুছিয়ে ফেলতে পেরেছেন। আমি কিন্তু আজকে 1টার ভিতরে আমার ঘরের সব কাজ শেষ করে ফেলবো। আমারই আজকে শুক্রবারের দিনটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো কেটেছে। সব কাজ একদম সুন্দর করে আস্তে আস্তে করেছি, কোনো রকম চাপ নিতে হয়নি। আর অবশ্যই প্ল্যান করে কাজ করবেন। আপনি যখন প্ল্যান করে কাজ করবেন দেখবেন আপনার সংসারের কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যাবে। কাজের চাপ যখন বেশি থাকে তখন কিন্তু আমাদের মাথা গরম হয়ে যায়, কোনটা রেখে কোনটা করব। রাতের বেলা কিছু বিছানার চাদর তুলে রেখেছিলাম, তুলে আমি সাথে সাথে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি, রাতেই ধুয়ে নিয়েছি। এখন দেখুন আমি ওয়াশিং মেশিন থেকে চাদরগুলো বের করে সকালের যে কড়া রোদ থাকে সেই রোদের মধ্যে চাদরগুলো শুকিয়ে ফেলবো। 1-2 ঘন্টায় কিন্তু চাদরগুলো শুকিয়ে যাবে। আর দিনে দিনে কাপড়গুলো ছাদ থেকে এনে ভাঁজ করে রেখে দিতে পারবো। চাদরগুলো ওয়াশিং মেশিন থেকে বের করার পর আমি মেশিনটা খুব সুন্দর করে পরিষ্কার করে দিলাম। ভিতরের যে রাবারটা থাকে,
যে জায়গাটা দিয়ে ময়লা যায় বা ময়লা পানিটা বের হয়, ভিতরে যে ড্রামটা আছে সেটাও পরিষ্কার করে দিলাম। যারা ওয়াশিং মেশিন ব্যবহার করেন, কাপড় ধোয়ার পর সাথে সাথে মুছে দিবেন, আর না হয় দেখবেন পরে কাপড় ধুতে গেলে মেশিন দিয়ে কিন্তু একটা গন্ধ বের হয়। চেষ্টা করবেন কাপড় ধোয়ার পরই মেশিনটা একটু মুছে দেওয়ার, তাতে করে ভিতরে কোনো দুর্গন্ধ সৃষ্টি হবে না। শীতের সিজনে কিন্তু ওয়াশিং মেশিনটা বেশি লাগে। ইদানিং আমার যে কমেন্টটা বেশি আসতেছে সেটা হচ্ছে আমার ওয়াশিং মেশিনটা কয় কেজি বা এটা আমি কত দিয়ে নিয়েছিলাম, কেমন সার্ভিস পাচ্ছি। যারা এই কমেন্টগুলো করেন তাদের উদ্দেশ্যে কথাগুলো বলা। আমার ওয়াশিং মেশিনটা হচ্ছে 9 কেজি, এটা হায়ার ব্র্যান্ডের, আর এটার দাম পড়েছিল 52,000 টাকা। বছরের উপরে হয়ে গেছে ব্যবহার করছি, আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস পাচ্ছি। আমি মনে করি ওয়াশিং মেশিন বিলাসিতা নয়, এটা হচ্ছে প্রয়োজন। আমার যে কষ্টটা কতটা কমিয়ে দিয়েছে আমি বলে বোঝাতে পারবো না, কারণ আমার যেহেতু হাড়ের সমস্যা, বসে কাজ করাটা খুব কঠিন, আর খালাদের দিয়ে কাপড় ধোয়ালে একদমই পরিষ্কার হয় না, সেজন্য কিন্তু মেশিনটা অনেক বেশি উপকারী। যখন ইচ্ছা তখনই কাপড় ওয়াশ করা যায়। অনেকে আবার মাঝে মধ্যে প্রশ্ন করেন যে ওয়াশিং মেশিন নাকি কাপড় পরিষ্কার হয় না। আমি কিন্তু ছোট বাচ্চার ঘরে দেখুন সব সাদা সাদা চাদরে ব্যবহার করি, যদি পরিষ্কার না হতো চাদরগুলো এতটা শাইন করতো না। ধোয়ার পরেই কিন্তু পরিবর্তনটা বুঝতে পারি চাদরগুলো কতটা পরিষ্কার বা চকচকে করে। চা থেকে বাসায় চলে এসেছি, আর এসে নিজের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি। সকালবেলা একটা পরোটা হলে হয়ে যায়, 1 কাপ দুধ চা, পরোটা আর একটা ডিম। ডিমটা যদিও আমার পরোটার সাথে খেতে ভালো লাগে না, তবু আমার হাজবেন্ডের কথায় একটা ডিম খাই। সে বলে চার সাথে পরোটা খেয়ে কি মজা পাও, এই জিনিসটা একদমই অপছন্দ করে। আর আমরা যারা চা পরোটা পছন্দ করি, সকালবেলা 1 কাপ চা আর একটা পরোটা হলেই কিন্তু হয়ে যায়। পরোটার যে ডোটা সেটা কিন্তু আমি রাতের বেলায় রেডি করে রেখেছিলাম, আর রাতের বেলা পরোটার ডোটা করে রাখাতে পরোটাটা এত সুন্দর হয়েছে আর মচমচে হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। আমি খুবই পরিশ্রমী ও গুছানো একজন মানুষ, খুবই পরিশ্রম করি এবং গুছিয়ে থাকতে পছন্দ করি। আমার পরিশ্রম করা ও গোছানোতে যদি আমার সংসারটা সুন্দর থাকে তাহলে সমস্যা কোথায়? নিজেকে কেন পরিষ্কার বললি জানেন? 8-10টা ফ্যামিলিতে যখন যাই, দূরের মানুষের কথা বলবো না, মাঝে মধ্যে যখন আমার ভাড়াটিয়াদের বাসায় যাই, তাদের রান্নাঘরের অবস্থা যখন দেখি, রুমগুলোর অবস্থা যখন দেখি, আমার ইচ্ছে করে তাদের রুমগুলো গুছিয়ে দিয়ে আসি। কিভাবে এত অগোছালো থাকতে পারে আমি বুঝতে পারি না। এখন মনে হয় যে আমার দিনটা কেন শেষ হয়ে যায়, এই যে সারাদিন কাজ করি, পরিশ্রম করে গুছিয়ে রাখি, সেজন্যই মনে হয় আমার দিন শেষ হয়ে যায়। আমি বসে থাকতে পারবো না, আমি সারা দিন কাজের মধ্যে আমার সময়টা পার করতে চাই। পরিষ্কার পরিচ্ছন্নতায় থেকে যদি আমার মনটাকে ভালো রাখতে পারি, শান্তিতে রাখতে পারি, আমার কাছে মনে হয় কাজই ভালো। আমার ভিডিওতে কখনো নাস্তার পর্বটা আপনাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ ওই যে বলি অনেক বেশি চাপ থাকে, সেই জন্য নাস্তার পর্বটা দেখানো হয় না। আজকে কিন্তু হাতে অনেক সময় আছে, নিজে নিজে নাস্তা করে নিচ্ছি আর নাস্তাটাও আপনাদের সাথে শেয়ার করছি। ছাদে যখন কাপড় মেলতে গিয়েছিলাম, দেখেছেন পাশের বিল্ডিং এ কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলতেছে। সময় মতো ভয়েস দিতে পারি না, ভয়েস দিতে গেলে অনেক বেশি আওয়াজ হয়, সেই আওয়াজগুলো কিন্তু কথার মধ্যে অনেক খারাপ লাগে। আপনারা প্লিজ সেই নয়েজগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নাস্তা খাওয়া শেষ, এখন কাজে লেগে পড়বো। কাজে যাওয়ার আগে ফ্রিজ থেকে মাংসটা খুলে ভিজিয়ে রেখে যাচ্ছি। আমি যদি কাজে লেগে যাই তাহলে মাংস নামাতে ভুলে যাব। আজকে গরুর মাংস রান্না করব, এক তরকারি দিয়ে হয়ে যাবে। বাচ্চারা বেশি কিছু পছন্দ করে না, ওরা চাচ্ছিল আজকে রোস্ট রান্না করা, তো ফ্রিজে ওরকম মুরগি নেই রোস্ট রান্না করার মতো, সেই জন্য ভাবলাম গরুর মাংসটা ভিজিয়ে রেখে যায়। আর ভিজিয়ে এসে কিন্তু কাজে লেগে পড়েছি। প্রথমে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। যদিও ডাইনিং টেবিলের মধ্যে খাওয়া দাওয়া করা হয় না, তারপর আমার বাচ্চাদের পড়ালেখার যত চাপ সব এই ডাইনিং টেবিলের উপর দিয়ে যায়। একবার কি করে কাপড়টা টেনে নিচের দিকে নামিয়ে আনে, আমি টেনে আবার এটাকে ঠিক করে দিই। মানে এটার মধ্যে রীতিমতো একটা যুদ্ধই চলে। আমার 3 ছেলের পরীক্ষা চলছে, সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন। আর আমার মেয়েকে সবাই এত এত ভালোবাসা দেন। আয়েশাকে আপনারা এত বেশি পছন্দ করেন, সবার জন্য আমার মন থেকে অনেক অনেক দুয়ার ভালোবাসা থাকবে। গত যে ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে অনেক আপুরা কমেন্ট করেছিলেন তাদের নামগুলো পড়ার জন্য। আসলে ভিডিওতে সবার নাম পড়তে গেলে ভিডিও রিলেটেড কোনো কথা বলা যায় না, আর প্রত্যেকটা ভিডিওতে যদি নাম পড়ি অনেকে হয়তো বোরিং ফিল করবে। আপনাদের নামগুলো আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি, অবশ্যই পরের ভিডিওতে বলার চেষ্টা করব। এখন একটা কমেন্ট পড়ব, সবসময় তো আমার আপুদের কমেন্টগুলো পড়ি, আজকে আমার খালামণির কমেন্ট পড়ব। সে আমাকে খালামণি বলে সম্বোধন করেছে, বলেছে প্লিজ খালামণি আমার কমেন্টটা পড়বেন। ওর এত সুন্দর কমেন্টটা
আমি না পড়ে থাকতে পারলাম না, এত সুন্দর করে রিকোয়েস্ট করেছে। কমেন্টে এসেছে আনোয়ার হোসেন আইডি থেকে, আসসালামু আলাইকুম। আসলে আমি আপনাকে কি বলে সম্বোধন করব বুঝতে পারছি না, কারণ আমি ছোট একটা মেয়ে, তাই আপনাকে আমি খালামণি বলছি। কেমন আছেন খালামণি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমি মাদ্রাসায় পড়েছি, দাওরা শেষ হয়েছে। আমাদের আলেম ফ্যামিলি, আমার বাবাও একজন আলেম, যে কারণে আমি ফোনে কোনো নাটক, সিনেমা এসব কিছু দেখি না। আমি মহিলাদের লাইফস্টাইল ব্লগগুলোই দেখি। ইউটিউব জগতে অনেকেই ব্লগ করে, কিন্তু আমি মম হীরার ব্লগ দেখতাম। তারপর উনি ব্লগ দেয় না, এরপর থেকে আমার কাছে ইউটিউবটা অন্ধকার হয়ে গিয়েছিল। তারপর হঠাৎ করে একদিন আপনার ব্লগ দেখলাম। বিশ্বাস করেন খালামণি, এত ভালো লেগেছে আপনার ভিডিওগুলো আমার কাছে। এরপর থেকে আমি সব সময় আপনার ভিডিও দেখি। আমার নামটা নেবেন খালামণি, প্লিজ প্লিজ প্লিজ। হীরাপুর ব্লগ পছন্দ করলেও আমি কোনোদিন কমেন্ট করিনি, কিন্তু আপনার ভিডিওগুলো কমেন্ট না করে থাকতে পারলাম না। আমার অনেক অনেক ইচ্ছে আপনি আমার নামটা নেবেন, প্লিজ খালামণি প্লিজ। আপনারাই বলেন যে এত সুন্দর একটা কমেন্ট করে তার কমেন্টটা কি না পড়ে থাকা যায়? আর এই কিউট কমেন্টকারীর নাম হচ্ছে তাসফিয়া। তাসফিয়া, তোমার জন্য খালামণির পক্ষ থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা থাকবে। সব সময় ভালো থেকো, তোমার নাম আমার সব সময় মনে থাকবে। কাজগুলো করতে করতে আয়শামণি ঘুম থেকে উঠে গিয়েছে, ওকে ফ্রেশ করে দিলাম। এখন চুলগুলো বেঁধে দিচ্ছি। অনেকে আমাকে ইদানিং কমেন্ট করেছেন আয়শামণির চুলের কিভাবে যত্ন নিই, ওর চুলে কি দিই। আমি একদিন পর পর ওর চুল শ্যাম্পু করে দেওয়ার চেষ্টা করি, যাতে চুলে কোনো ময়লা না থাকে। আর আমি একটা অর্গানিক তেল ব্যবহার করছি, যেটা আমি রোজা ফরহাদ আইডি থেকে রিমাপুর কাছ থেকে নিয়েছিলাম। ওই তেলটাই ওর চুলে ব্যবহার করছি। আলহামদুলিল্লাহ, ভালো একটা ফলাফল পাচ্ছি। এছাড়া আর কোনো যত্ন নিই না, শ্যাম্পু করার চেষ্টা করি আর তেলটা নিয়মিত দেওয়ার চেষ্টা করি। আমার ছেলেদের যেহেতু পরীক্ষা, শুক্রবারের দিনও ওদের মিস আসবে পড়াতে, সেজন্য ঘুম থেকে ওঠার পরে ওদের বলেছি তোমরা গোসল করে ফেলো, যাতে মিস আসলে তোমরা পড়তে পারো। তারপর নামাজ পড়ো। গরম পানি দিয়ে দিলাম, ওরা একে একে গোসল করে ফেলবে। ফাঁকে দিয়ে আমি আয়শামণিকে নাস্তা খাওয়ালাম। তারপর আমি বেডরুম গোছাতে চলে আসলাম। আর আমার যে বিছানার কম্বলগুলো আছে সেগুলো আমি বারান্দার মধ্যে এভাবে একটু গুছিয়ে রেখে দিই। তাতে করে পশ্চিম পাশের যে রোদটা আসে সেটা কিন্তু কম্বলটা গরম হয়ে থাকে। বিকালবেলা শুলে বা রাতের বেলা শুলে কিন্তু কম্বলটা গরম থাকে। প্রতিদিনই চেষ্টা করি বারান্দায় এভাবে একটু দিয়ে রাখতে। কি যে পরিমাণ ফার্নিচারের উপরে ধুলাবালু পড়ে, আল্লাহ, প্রতিদিন পরিষ্কার করি তারপরও সাদা হয়ে থাকে। আর পাশের বাড়িতে যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলে, অনেক বেশি ধুলাবালু আসে। আমি খাটের যে ফুলটা আছে সেটা একটু মুছে দেওয়ার চেষ্টা করছি, অনেক ধুলাবালু পড়েছে। প্রতিদিন চেষ্টা করি একবার হলো ফার্নিচারগুলো মুছে দেওয়ার। যদিও একদিন ভুল হয়ে যায়, পরের দিন দেখি ফার্নিচার সাদা হয়ে থাকে, মনে হয় 1 মাসও মোছা হয়নি। খাটটা পরিষ্কার করে অফ ক্যামেরায় আমি একটা বিছানার চাদরও বিছিয়ে নিলাম। এখন কিছু কাপড় আছে, সেগুলো হচ্ছে আমার পরার কাপড়। গতকালকে মানে বৃহস্পতিবার আমার বাচ্চাদের ক্লাস পার্টি ছিল, সেগুলো পরে গিয়েছিলাম। এখন ভাঁজ করে আলমারিতে রেখে দিব। আমি চেষ্টা করি কাপড় যদি ঝুলিয়ে রাখি বা যেখানেই থাকে কাপড়গুলো ভাঁজ করে নির্দিষ্ট জায়গায় রেখে দিতে। কাপড় ঘরকে অনেক বেশি এলোমেলো করে। কাপড়গুলো গুছিয়ে আলমারিতে রেখে আমি বাকি যে রুমগুলো আছে সেগুলো গুছিয়ে ফেলেছি। তারপর রান্নাঘরে চলে আসলাম। আর রান্নাঘরে এসে খালা কিন্তু কাটাকাটি করে দিয়ে গেছে, এখন মাংসটা বসিয়ে দিচ্ছি। আর সব সময় চেষ্টা করি এভাবে হাতে মেখে তারপর মাংস রান্না করার। আমার কাছে মনে হয় হাতে মেখে মাংস রান্না করলে খেতেও ভালো লাগে আর তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। রান্না বসিয়ে আমি আয়েশাকে গোসল করিয়ে দিয়েছি। ওকে গোসল করিয়ে আমি গোসল করব। আমি যখন ওকে গোসল করে রেডি করে দিচ্ছি, আমি বললাম যে তুমি এখন খেলা করো, তারপর আমি তোমাকে খাবার খাওয়াবো। সে আমাকে একটা কথাই বলেছে, আমি রেডি হয়ে তারপর নামাজ পড়বো, নামাজ পড়ে খাবো,
তারপর আমি খেলা করব। মাশাআল্লাহর কথাটা শুনে আমার মনটাই শান্তিতে ভরে গেল। দেখুন নামাজের বিছনা খুলে নিজে নিজেই কিন্তু নামাজে দাঁড়িয়ে গেছে। আমি বললাম যে তুমি আমার সাথে নামাজ পড়ো। সে বলে যে না, আমি নিজে নিজেই নামাজ পড়বো, আমি আমার বাবার জন্য দোয়া করব। মোনাজাতে সে একটা কথাই বলেছে, আল্লাহ তুমি আমার বাবাকে সুস্থ রেখো, আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে আনো, আমিন। আল্লাহ যাতে আমার মেয়ের আশাটা খুব তাড়াতাড়ি পূরণ করে। সবাই আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন আর মাশাআল্লাহ বলতে ভুলবেন না। দেখলেন তো, একটার ভিতরে ঘরের সব কাজ শেষ। যদি ঘুম থেকে দেরি করে উঠতাম, না হলেও আমার 3টা বেজে যেত। আমার কিন্তু রান্না বান্নাও শেষ হয়ে গেছে। এই যে খাবারটা বাড়ছি, এটা হচ্ছে ওদের মেসের জন্য দুপুরবেলা বাসায় একজন থাকলে তাকে তো না খাইয়ে রাখা যায় না। যাই রান্না করি চেষ্টা করি খালাকেও দেওয়ার। শুক্রবারে যাই ভালো মন্দ রান্না করি, এমনিতে সবসময় দেওয়া হয়, শুক্রবারের দিনটা স্পেশাল, খালাকে দিয়েও খাই। অনেক ভালো লাগে, কাউকে কোনো কিছু দিতে পারলে অনেক শান্তি লাগে। সারাদিন এত এত কাজ করেছি, কাজ করে কিন্তু বিকেল বেলায় যে দেখুন বাইরে বের হলাম, একটা জরুরি কাজ ছিল, DHL এ এসেছি। সেখানের কাজ শেষ করে গিয়েছিলাম একটা কসমেটিক্সের দোকানে আর নিজের জন্য কিছু কসমেটিক্স কেনাকাটা করলাম। আর এটা হচ্ছে সন্ধ্যার সময় বাসায় ফিরে আয়েশা খেলার জন্য বায়না করছিল, তো ওকে একটু সময় দিলাম, ওর সাথে একটু খেলা করলাম। সে কিন্তু অনেক খুশি হয়েছে তার সাথে যে আমি একটু খেলা করেছি। সারাদিন কাজ করলে হবে না, বাচ্চাদের খুশি রাখার জন্য ওদেরকেও একটু সময় দিতে হবে। চেষ্টা করি সব সময় ওদেরকে একটু সময় দেওয়ার। এখন চলুন কি কি কসমেটিক্স কিনে এনেছি নিজের জন্য সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। এখানে একটা সানস্ক্রিন আছে, একটা সিরাম আছে আর একটা নাইট ক্রিম আছে। মুখের অবস্থা 12টা বেজে গেছে। সংসারের নিচে খেয়াল রাখতে রাখতে নিজের আর খেয়াল রাখা হয় না। আজকে মনে হয় 15 দিন ধরে বলতেছি একটু কসমেটিক্সের দোকানে যাব, এগুলো কিনা আমার জন্য খুব দরকার ছিল। মুখের মধ্যে ইদানিং অনেক ব্রণ বের হয়েছে, তো আমি কিন্তু নর্মালি এইগুলোই সবসময় ব্যবহার করি। এগুলো কিন্তু খুব ভালো ব্র্যান্ডের, আপনারা চাইলেও কিন্তু এগুলো ব্যবহার করতে পারেন, স্কিনের জন্য খুবই ভালো। আর কসমেটিক্সের ক্ষেত্রে অবশ্যই ভালোটা দেখে কেনারই চেষ্টা করবেন। আর এই তো আজকে আমার সাজানো গোছানো ব্লগ, জানি না আপনাদের কেমন লেগেছে, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য তাহলে এখানেই বিদায় নিচ্ছি। নতুন আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।